ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিতর্কিত শুট অন সাইট বা দেখামাত্র গুলি নীতি বাংলাদেশ ভারত সীমান্তে বহাল আছে, যার প্রেক্ষিতে বিএসএফ কারণে কিংবা অকারণে বাংলাদেশি নাগরিককে গুলি করতে পারে। বিচার না পেয়ে ক্ষুব্ধ ও হতাশ ফেলানীর মা জাহানারা বেগম বলেছিলেন, এমনভাবে যেন কেউ তার সন্তানকে না হারায়। সীমান্তে একটি পাখিও যেন বিএসএফের হাতে মারা না যায়। কিন্তু বিএসএফের পাখির মতো গুলি করে মানুষ হত্যা আজও বন্ধ হয়নি। বন্ধুরা, বিশ্বের সবথেকে প্রাণঘাতী সীমান্ত কোনটি? এই প্রশ্নের জবাবে আমাদের মনে ভেসে উঠতে পারে ফিলিস্তিনি গাজা ভূখণ্ডের সঙ্গে ইসরায়েলি সীমান্তের কথা। অবশ্য গাজা এখন কার্যত বিশ্বের বৃহত্তম উন্মুক্ত জেলখানা। অন্য আর যে সীমান্তরক্ষীদের গুলিতে প্রাণহানির কথা শোনা যেত, সেটি হলো আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্র আর মেক্সিকো সীমান্ত। সেখানে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে প্রাণ হারায় বহু মানুষের। কিন্তু বিভিন্ন পরিসংখ্যান অনুসন্ধান করলে দেখা যাবে যে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। কেননা সংখ্যার দিক থেকে পৃথিবীর সীমান্ত হত্যায় বিশ্ব রেকর্ডটি আমাদের। আর দুর্ভাগ্যজনকভাবে ভারত বাংলাদেশের সীমান্ত হত্যায় অন্তত ৯৫% বাংলাদেশি মানুষ মারা যায়। পৃথিবীর পঞ্চম দীর্ঘতম সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। কিছুদিন পর সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটলেও আন্তর্জাতিক মিডিয়ার তেমন শিরোনাম হয় না। কিন্তু সীমান্ত হত্যার বিশ্ব রেকর্ড অতিক্রম করার পর সেটা প্রথম গণমাধ্যমের নজরে আসে ব্রিটেনের চ্যানেল 4-এর একটি অনুসন্ধানী প্রতিবেদন। ইন্ডিয়াস গ্রেট ওয়াল শিরোনামে একটি প্রতিবেদন প্রচারিত হয় ২০০৯ সালের ২৩শে জুলাই। চ্যানেল 4-এর আন্তর্জাতিক সংবাদদাতা জোনাথন রগম্যানের প্রায় ৮.৫ মিনিটের এই অনুসন্ধানী প্রতিবেদনে তিনি দেখিয়েছেন যে সীমান্তে হতাহত ব্যক্তিদের সবাই গরু পাচারকারী অথবা চোরাকারবারি নন। সীমান্তে সবথেকে বেশি দুর্ভোগ এবং বিপদের শিকার হচ্ছেন সীমান্ত এলাকার সাধারণ কৃষক এবং তাদের পরিবার। চাষাবাদের কাজ করার সময় বিএসএফের হাতে নিগৃহীত হয়েছেন অথবা গুলি খেয়ে বেঁচে গেছেন, এরকম বেশ কিছু গ্রামবাসীর সাক্ষাৎকার রয়েছে প্রতিবেদনটিতে। চ্যানেল 4-এর প্রতিবেদনে পশ্চিমা দর্শকদের আলোড়িত করলেও বাংলাদেশ বা ভারতে তেমন কোনো আলোড়ন তৈরি করতে পারেনি। বিষয়টি নিয়ে দুই দেশের মিডিয়াগুলো নীরব ছিল। অথচ বিষয়টি নিয়ে বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করানোর এক চমৎকার সুযোগ তখন তৈরি হয়েছিল। ৯ ডিসেম্বর ২০১০ সাল ট্রিগার হ্যাপি শিরোনামে বিশদ আকারে একটি প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইট ওয়াচ। তাদের প্রতিবেদনে বলা হয়, এই শতকের প্রথম ১০ বছরে ভারতীয় সীমান্তরক্ষীদের নির্বিচারে গুলিবর্ষণে নিহত হয়েছেন ১,০০০-এর মতো বেশি বাংলাদেশি। যার অর্থ হচ্ছে প্রতি বছর গড়ে ১০০ জন মানুষ মারা যায় এই সীমান্তে। এবং এইসব হত্যাকাণ্ডের একটা বিচারও আজ পর্যন্ত হয়নি। কোনোরকম যুদ্ধ বিগ্রহ ছাড়া সীমান্তে প্রতিনিয়ত লাশের মিছিল পৃথিবীর কোনো সীমান্তেই দেখতে পাওয়া যায় না। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা ফেলানী খাতুন নামে ২৩ বছর বয়সী এক কিশোরীকে গুলি করে হত্যা করে। ফেলানীর লাশ ৫ ঘন্টা যাবৎ কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল বিএসএফের সদস্যরা। বাবার সঙ্গে ফেলানী নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করত। বিয়ের উদ্দেশ্যে সে দেশে ফিরেছিল। কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা ফেলানীর নিতর দেহের ছবি সাময়িকভাবে আমাদের কিছুটা বিচলিত করলেও সীমান্তে মানুষ হত্যা বন্ধের বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিতে সবাই ব্যর্থ হয়েছে। ফেলানী হত্যার ১৩ বছর পর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর স্বর্ণা দাস নামে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করে। সেদিন রাতে মা সঞ্চিতা রানী দাসের সঙ্গে ভারতের ত্রিপুরায় থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় বিএসএফ সদস্য তাদের লক্ষ্য করে এলুপাতারি গুলি ছুড়ে। গুলিতে কিশোরী স্বর্ণা মারা যায় এবং স্বর্ণার মা সহ কয়েকজন আহত হয়। স্বর্ণা দাস হত্যার ঘটনায় বাংলাদেশের কড়া প্রতিক্রিয়ার ৪ দিনের মাথায় ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে আরেকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিএসএফের গুলিতে ১৫ বছর বয়সী কিশোর জয়ন্ত সিংহের মৃত্যুর খবরে বাংলাদেশের ছাত্র সমাজ কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিল।
সীমান্তে শুধুমাত্র নোম্যান্স ল্যান্ডে গুলিবিদ্ধ হন বাংলাদেশিরা, বিষয়টি এরকম নয়, বরং বাংলাদেশের সীমানার ভেতরে এসে বিএসএফের জওয়ানরা বাংলাদেশি কৃষকদের গুলি করে। কিছুদিন পরপরই শোনা যায় ভারতীয় সীমান্তে চাষাবাদ করতে যেয়ে বিএসএফের গুলিতে নিহত হন বাংলাদেশের কৃষক। 2011 সালের 25 জুলাই হিউম্যান রাইট ওয়াচ ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে চিঠি দিয়ে সীমান্তে নতুন করে হত্যা এবং নির্যাতনের যেসব অভিযোগ উঠেছে সেগুলোর দ্রুত এবং স্বচ্ছ ফৌজদারি তদন্ত এবং ন্যায় বিচার দাবি করেছিল। এই চিঠিতে তারা বলেছিল, শ্রীলঙ্কার সমুদ্র সীমায় প্রবেশের কারণে ভারতীয় জেলেদের বিরুদ্ধে কলম্বো কোনো পদক্ষেপ নিলে ভারত যখন প্রতিবাদ করে, তখন তাদেরই সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশিদের বিরুদ্ধে অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের এত দ্বিধা কেন? বিগত 17 বছরের স্বৈরাচার হাসিনা সরকার ভারতের কাছে একটা পুতুল সরকার ছিল। তারা এই সমস্ত লাশের উপর দিয়ে ভারতের সাথে চুক্তি করত। নেপালের বর্ডারে বিএসএফের গুলিতে একটা মানুষ মারা গেলে ইন্ডিয়া তার জন্য ক্ষমা চায়, পাকিস্তানের বর্ডারেও পারে না। আর বাংলাদেশের বর্ডারে তারা পাখির মতো গুলি করে মানুষ মারছে। 2022 সালের জুলাই মাসে ভারত বাংলাদেশ সীমান্ত সম্মেলন শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিংহ বিএসএফের গুলিতে নিহত সব বাংলাদেশিকে অপরাধী বলে সাব্যস্ত করেছিলেন, যেন সাক্ষী সাবত বিচার আচার ছাড়াই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চাইলেই বিনদেশি কোনো নাগরিককে অপরাধী হিসেবে শিল মেরে দিতে পারে এবং তারপর সেই কথিত অপরাধীকে বিনা বিচারে হত্যা করার অধিকার রাখে। সীমান্ত হত্যা নিয়ে একটু আওয়াজ উঠলেই বিএসএফ আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে গুলি চালানোর অজুহাত দাঁড় করায়। এ বিষয়ে ভারতের মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চের সচিব কিরিটি সঠিকভাবেই বলেছেন, এই সীমান্ত হত্যার পেছনে যেই গল্পটা ফাঁদা হয় তাও ঠিক না। তারা বলে সীমান্ত দিয়ে গরু চোরাচালান হয়, চোরাচালানকারীদের হত্যা করা হয়, মনে হয় যেন সীমান্তে গরু জন্ম নেই আর তা বাংলাদেশে পাচার করা হয়। বাস্তবে এইসব গরু আনা হয় ভারতের অভ্যন্তরে 2-2.5 হাজার কিলোমিটারের দূরে হরিয়ানা, পাঞ্জাব থেকে। গরুগুলো হাঁটিয়ে অথবা ট্রাকে ট্রেনে করে আনা হয়। তখন কেউ দেখে না, তারা আটকায় না, কারণ তারা ভাগ পায়। ভাগ বাটোয়ারার মাধ্যমে সব সমাধান করা হয়। যখন ভাগ বাটোয়ারা মেলে না, তখন বিএসএফ হত্যা করে। সীমান্ত হত্যা নিয়ে বিএসএফ এর দায়সারা বক্তব্যই বলে দেয় যে ভারতীয় সাম্রাজ্যবাদের কবলে রয়েছে বাংলাদেশ। তারা বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে রেখেছে। তারা কোনো রকম যুদ্ধ ছাড়াই নিরপরাধ মানুষকে হত্যা করছে। বন্ধুগণ, সীমান্তে কাজ করতে যাওয়া কৃষকদের কি দোষ বলবেন? কেন বিএসএফ আমাদের দেশের ভেতরে ঢুকে আমাদের দেশের মানুষকে মারবে? ফেলানি স্বর্ণদাসরা কি গরু পাচারকারী চক্রের সাথে জড়িত ছিল? তার হাতে তো কোনো অস্ত্র ছিল না, তাহলে কেন তাকে গুলি করে মারতে হবে? কেউ যদি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তাকে গ্রেপ্তার করুন, আদালতে সুপর্দ করুন, বিচার হবে, মারতে হবে কেন? অন্য কোনো দেশের সীমান্তে তো এসব মানুষকে হত্যা করা যায় না, তাহলে তারা আমাদের ভালো প্রতিবেশী কিভাবে হলেন? বন্ধুত্বের সম্পর্ক কি এরকম? সময় এসেছে বন্ধুগণ, এখনই সময় ভারতীয় সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যেন সীমান্তে প্রতিটি হত্যার বিচার হয়, ফেলানির মায়ের বুকের ব্যথা কমে, যেন সীমান্তে কৃষকরা শান্তিতে চাষাবাদ করতে পারে। তাই বন্ধুগণ, ফেলানির মায়ের আক্ষেপের কথা এখনই বলার সময়। এমনভাবে কেউ যেন তার সন্তানকে না হারায়, সীমান্তে একটি পাখিও যেন বিএসএফ এর গুলিতে মারা না যায়। সীমান্ত হত্যা এবং পৃথিবীর সবথেকে প্রাণঘাতী বাংলাদেশ ভারত সীমান্ত হত্যা নিয়ে আমাদের রিসার্চ আপনাদের কেমন লেগেছে জানাবেন সকলে। এরকম রাজনৈতিক, ভৌগোলিক, সমাজনীতি, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক এবং শিক্ষা বিষয়ক ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।